গরমকাল পড়তে না পড়তেই রাখির ৫ ননদ তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মায়ের বাড়িতে থাকতে চলে আসে। ৫ ননদ এবং তাদের ৭ জন ছেলে মেয়ে সব মিলিয়ে একসাথে ১২ জন রাখির শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। মা, এবার কিন্তু আমরা সবাই ৩ মাসের জন্য এখানে থাকবো। যা গরম পড়েছে, এসি ছাড়া কিছুতেই থাকা সম্ভব হচ্ছে না। আর তুমি তো জানো আমাদের মধ্যে কারোরই শ্বশুর বাড়িতে এসি নেই। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা গরমে খুব কষ্ট পাচ্ছে। তোমরা ৩ মাস কিভাবে থাকবে? বল্টু, সোনাই, বিট্টু এরা ৩ জনই তো স্কুলে ভর্তি হয়েছে। বাকি বাচ্চাগুলো এখনো ছোট আছে মানছি। আর স্কুলে তো গরমের ছুটি মাত্র ১ মাসের জন্যই দেয়। তোমরা তাহলে এখানে ৩ মাস কিভাবে থাকবে? আরে আমরা ওদের বইপত্র, ব্যাগ, স্কুলের ড্রেস সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। গরমের ছুটি কেটে গেলে ওরা ৩ জন এখান থেকেই স্কুলে যাওয়া আসা করবে। ওদের স্কুলগুলো এখান থেকে খুব একটা দূরে নয়, মোটামুটি আধ ঘন্টা যেতে লাগবে। এমন কথা শুনে রাখি ভীষণই ঘাবড়ে যায়, কারণ গত বছর তার ৫ ননদ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ১ মাসের জন্য বাপের বাড়িতে থাকতে আসে। তারা সবাই মিলে রাখিকে পাগল করে দেওয়ার পরে নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যায়। কিন্তু এবার ৩ মাসের মধ্যে রাখির উপর দিয়ে যে কেমন ঝড় বয়ে যাবে তা নিয়ে রাখি খুব দুশ্চিন্তা করতে থাকে। অন্যদিকে বাড়িতে আসা মাত্রই রাখির ননদ এবং তার ছেলে মেয়েদের ভীষণই খিদে পেয়ে যায়। তাই রাখি তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। কি হলো বৌদি, এতক্ষণ রান্নাঘরে কি করছো? ওদিকে আমার বাচ্চাদের খিদে পেয়ে গেছে তো। এভাবেই কথা বলতে বলতে শর্মিষ্ঠা এবং শম্পা দুজনেই রান্নাঘরে ঢুকে পড়ে। রান্নাঘরে ঢুকে তারা বড় একটা এসি দেখতে পায়, যা দেখে তারা দুজনে একেবারে চমকে ওঠে। ওরে বাবা, বৌদি কি ব্যাপার গো? তোমাদের তো দেখছি অনেক টাকা হয়ে গেছে, রান্নাঘরে আবার এসি কবে লাগালে? তুমি কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো। আমার দাদা তোমাকে কত ভালোবাসে গো। আমাদের তো বেডরুমে একটা এসি পর্যন্ত নেই। গরমের ঠেলায় প্রত্যেক বছর বাপের বাড়িতে ছুটে আসতে হয়। এবার কি তাহলে তোমার বাথরুমে শুধু এসি লাগানো বাকি আছে বৌদি? তুমি এত এসি ব্যবহার করছো, আমাদের দাদাকে তো প্রত্যেক বছর অনেক ইলেকট্রিকের বিল দিতে হয়। ২ ননদের মুখে এমন কথা শুনে রাখি খুবই চটে যায়। কি করব বলো, তোমরা তো প্রত্যেক বছর গরমকাল পড়লেই তুলপি তল্পা গুছিয়ে মায়ের বাড়িতে চলে আসো। আর তখন আমার জায়গা তো বেডরুমে থাকে না, সারাদিন আমার রান্নাঘরেই জায়গা হয়। দেখো না, তোমরা বাড়িতে আসতে না আসতেই আমাকে রান্নাঘরে ছুটে আসতে হলো। এই গরমে আমাকে সারাদিন রান্নাঘরে থাকতে হবে, সেই ভেবেই তোমাদের দাদা রান্নাঘরে এসিটা লাগিয়ে দিয়েছে। বাবা বৌদি, তুমি তো ভালোই ঠেস মেরে কথা বলতে শিখেছো। তুমি কি বলতে চাইছো? আমরা এখানে আসি তাই তোমাকে অনেক রান্না বান্না করতে হয়, সেই জন্য তোমার খুব কষ্ট হয় বুঝি? তোমরাও তো সংসার করছো, গরমকালে রান্নাঘরে রান্না করতে কেমন কষ্ট হয় নিশ্চয়ই তোমরাও জানো। গরমকালে রান্না বান্না করতে যাতে না হয় সেই জন্যই তো তোমরা মায়ের বাড়িতে আরাম করতে চলে আসো। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, আমি তো কোনো বছর গরমকালে মায়ের বাড়িতে যেতেই পারি না, তাও আবার শুধুমাত্র তোমাদের জন্য। সেই হিসেবে তো তোমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো, তাই না? রাখির এমন কথা শুনে ২ ননদের মুখ একেবারে ভারী হয়ে যায়। তাই তারা তখনই রান্নাঘরের বাইরে বেরিয়ে তাদের বাকি বোনেদের সঙ্গে বৌদির নামে নিন্দা করতে শুরু করে দেয়। বাবারে বাবা, আর বলিস না, বৌদির কি মুখ হয়েছে রে, আমাদেরকে কতগুলো কথা শুনিয়ে দিল। আমরা এখানে এসে থাকি বলে বৌদির নাকি খুব অসুবিধা হয়। আরে আমাদের দাদাকে একেবারে নাকে চাবি দিয়ে ঘোরাচ্ছে। গরমকাল পড়তে না পড়তে রান্নাঘরে এসি লাগিয়ে নিয়েছে, সেই জন্য তো একটু ফুটানি হবেই। কিন্তু আমাদের অতগুলো কথা শোনালো, আমি তো তার বদলা নেবই। আমাদের জন্য বৌদিকে সারাদিন রান্নাঘরে থাকতে হয়, কষ্ট করতে হয়। এবার গরমের আসল কষ্ট কাকে বলে সেটা আমি বোঝাবো। ঠিক এমন সময় রাখি খাবার নিয়ে সেখানে চলে আসে। তাই তখনকার মতো রাখির ননদগুলো মুখ বন্ধ করে নেয়। কিন্তু তারা ৫ ননদ মনে মনে বৌদির প্রতি একেবারে হিংসায় জ্বলতে থাকে। এমনকি তারা হিংসার বশে মাঝরাতে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় আর চুপি চুপি রান্নাঘরের এসিটা তারা খারাপ করে দেয়। পরের দিন সকালবেলা রাখি যখন রান্নাঘরে গিয়ে এসি চালানোর চেষ্টা করে তখন কিছুতেই এসি চলে না, যার ফলে রাখি খুব বিপদে পড়ে। এই তো কদিন আগে এসিটা কেনা হলো, তাহলে এসিটা কিভাবে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে? আমার ননদগুলোই নিশ্চয়ই আমার এসিটার সঙ্গে কিছু একটা করেছে। ওরা আমার সুখ কিছুতেই সহ্য করতে পারে না আমি জানি। গরমে ৩ মাস এসে থাকবে, তার উপর আমাকে জ্বালাবে। মনে মনে এসব ভাবতে ভাবতেই রাখি রান্নাবান্না করতে থাকে।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাখির ননদের বাচ্চারা রাখিকে বিরক্ত করতে বারে বারে রান্নাঘরে ছুটে যায়। মামি, আমার খুব গরম লাগছে, তোমাদের ফ্রিজে কোনো ঠান্ডা খাবার আছে? দেখবো। এই বলে বল্টু ফ্রিজ থেকে রাখির পছন্দের আইসক্রিমগুলো নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আবার বাবলু গিয়ে ফ্রিজ থেকে জুস, কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো নিয়ে চলে যায়। এভাবে একে একে বাকি বাচ্চারাও ফ্রিজ থেকে একে একে সব খাবার নিয়ে গিয়ে ফ্রিজটাই একেবারে ফাঁকা করে দেয়। তার উপর বারে বারে তারা ফ্রিজের দরজা খুলে রেখে পালায়। এতে করে রাখি খুবই বিরক্ত হয়। দূর বাবা, বাচ্চাগুলো একটু শান্তিতে রান্নাও করতে দেবে না। ফ্রিজ খুলছে, খাবার নিচ্ছে, কিন্তু ফ্রিজের দরজাটা বন্ধ করতে পারছে না। এই বাচ্চারা, আবার তোমরা রান্নাঘরে আসছো কেন? তোমরা যাও, ফ্রিজ তো পুরো ফাঁকা হয়ে গেছে, ফ্রিজে আর কিছু নেই। এই বলে রাখি তার ননদের বাচ্চাগুলোকে রান্নাঘর থেকে বার করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর রাখি যখন রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে নিজের বেডরুমে যায়, তখন সে বেডরুমের অবস্থা দেখে ভীষণই অবাক হয়। কারণ বাচ্চারা ফ্রিজ থেকে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, জুস, আম, লিচু ইত্যাদি খাবার দাবার নিয়ে গিয়ে রাখির বেডের উপরেই বসে বসে খাওয়া দাওয়া করে। এতে করে রাখির সাদা বেডশিট একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু রাখি চাইলেও কিছু বলতে পারে না। এ তো ভারী জ্বালাতনে পড়লাম, এখন যদি আবার কিছু বলতে যাই তাহলে আবার আমি খারাপ হয়ে যাব। এই গরমের মধ্যে এমনিই খেটে খেটে মরছি, তার উপর এখন আবার এই মোটা বেডশিটটা কাচতে হবে। দেখতে দেখতে এভাবেই 10-15 দিন কেটে যায়। এরই মধ্যে বাচ্চাদের স্কুলে গরমের ছুটি শেষ হয়ে আসে, তাই রাখি এবার অন্যরকম বিপদের সম্মুখীন হয়। বৌদি, কাল থেকে কিন্তু বল্টু, সোনাই আর বিট্টুর স্কুল খুলে যাচ্ছে। ওদের কিন্তু মর্নিং স্কুল, সকাল 7টার মধ্যে ওদেরকে রেডি করিয়ে দিতে হবে। আর ওদের 3 জনের টিফিনটাও প্যাক করতে হবে। 7:30 থেকে ওদের ক্লাস শুরু হয়। হ্যাঁ, কিন্তু তোমরা এগুলো আমাকে বলছো কেন? আরে বাবা, তুমি তো জানো আমরা যখন মায়ের বাড়িতে থাকতে আসি তখন বেলা 10টার আগে আমাদের কিছুতেই ঘুম ভাঙে না। তাই যে কদিন আমরা এখানে আছি তুমি বাচ্চাদেরকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবে, সেই জন্যই তোমাকে বলা হচ্ছে আর কি। এমন কথা শুনে রাখি ভীষণই অবাক হয়। আমার একার উপর 3টে বাচ্চার দায়িত্ব চাপিয়ে দিলে কিভাবে হবে? তোমরাও তাড়াতাড়ি উঠবে, আমি তোমাদের হাতে হাতে একটু হেল্প করে দেব। বাচ্চাদের টিফিনগুলো আমি রেডি করে দেব, ঠিক আছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওদের রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া এ তো অনেক চাপ হয়ে যাবে। কিসের চাপ হবে শুনি? এখন তো গরমকাল, এখন তো আর শীতকাল নয় যে সকালবেলা ঘুম থেকে উঠতে তোমার সমস্যা হবে। আমার মেয়েগুলো শ্বশুর বাড়িতে কত কষ্ট করে, ভোর 5টা বাজতে না বাজতেই ওদেরকে ঘুম থেকে উঠে পড়তে হয়। এখানে এসে ওরা যদি একটু বেলা পর্যন্ত ঘুমাতে চায় তাহলে ওদেরকে ঘুমাতে দাও। কাল থেকে বাচ্চাদেরকে তুমি স্কুলে নিয়ে যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে রাখির আর কিছু বলার থাকে না। রাখি চাইলেও কোনো কারণে বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে পারে না, কারণ রাখি যখনই তার 5 ননদের কোনো রকম দোষ দেখানোর চেষ্টা করে তখনই তার শাশুড়ি মা রাখির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পরের দিন ভোর 5টার সময় রাখিকে ঘুম থেকে উঠে পড়তে হয়, কারণ 3টে বাচ্চার জন্য টিফিনে রাখিকে আলাদা আলাদা 3 রকমের খাবার তৈরি করতে হয়। তারপর বাচ্চাদের তৈরি করে তাদেরকে আবার স্কুলেও পৌঁছে দিতে হয়। বাড়িতে এসে রাখি আবার রান্নাঘরে ঢুকে সবার জন্য ব্রেকফাস্ট রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে বেলা 10টা বাজলে রাখির 5 ননদ একে একে ঘুম থেকে উঠে পড়ে। বৌদি, 10টা বেজে গেছে, ওদের কিন্তু 10:30টার সময় স্কুল ছুটি হয়। তুমি এখনই বেরিয়ে যাও, না হলে ওদের কিন্তু শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। সে কি, সকালবেলা আমি অত কষ্ট করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এলাম, এখন গরমে রোদের মধ্যে কষ্ট করে আবার ওদেরকে নিয়ে আসতে হবে? তোমাদের তো বাড়িতে এখন কোনো কাজ নেই, আমাকে আবার দুপুরে রান্নাও করতে হবে। তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসো না। আমার মেয়েরা সবেমাত্র ঘুম থেকে উঠলো, ওরা ব্রাশ করে মুখে জল পর্যন্ত দিতে পারলো না। ওরা একটু ফ্রেশ হবে, শান্তিতে বসে ব্রেকফাস্ট করবে তা নয়, তুমি বলছো এখন বাচ্চাদেরকে নিয়ে আসতে? তুমি যাও, ওদের খাবারগুলো টেবিলে রেখে বাচ্চাদেরকে নিয়ে এসো। এভাবেই 5 ননদ এবং তাদের ছেলে মেয়েদের জ্বালায় রাখি একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু রাখি চাইলেও কিছু করে উঠতে পারে না। অনেক ভাবনা চিন্তা করার পর রাখি এবার শারীরিক অসুস্থতার নাটক করতে শুরু করে। পরের দিন থেকে রাখি কিছুতেই ঘরের বাইরে বেরোয় না, সে চুপচাপ এসি চালিয়ে ঘরে শুয়ে থাকে, যা দেখে রাখির 5 ননদ একেবারেই সহ্য করতে পারে না। আমার মনে হচ্ছে বৌদি নিশ্চয়ই নাটক করছে, সারাদিন এসি চালিয়ে ঘরে শুয়ে আছে, কত সুখ। এবার মনে হচ্ছে বৌদির ঘরের এসিটাও খারাপ করে দিতে হবে, গরমে বেড রেস্ট করা একেবারে বেরিয়ে যাবে।
ডাক্তার নাকি বলেছে এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাবে না। সব একেবারে মিথ্যা নাটক। এমন সময় রাখি তার 5 ননদের কথোপকথন শুনে ফেলে। তাই রাখি এবার তার 5 ননদকে ফাঁসানোর ভালো সুযোগ পেয়ে যায়। সন্ধ্যাবেলা রাখি ডাক্তারের কাছে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছাদে গিয়ে চুপচাপ লুকিয়ে বসে থাকে। ঠিক সেই সুযোগে রাখির 5 ননদ রাখির ঘরে যায় আর তার ঘরের এসিটা নষ্ট করে দিতে শুরু করে। ঠিক তখনই রাখি নিজের ঘরের মধ্যে ঢুকে আসে। ছি, তোমরা 5 বোন এতটা হিংসুটে কেন বলো তো? কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো এখানে। এতদিন আমি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতাম না। তোমরা এখানে এসে পরের দিনই আমার রান্নাঘরের এসিটা খারাপ করে দিয়েছো, যাতে রান্নাঘরে আমাকে কষ্ট করে রান্না করতে হয়। তোমাদের জন্য দিনরাত রান্না করতে করতে আমি অসুস্থ হয়ে গেলাম। ডাক্তার আমাকে এখন সবসময় এসি ঘরে রেস্ট করতে বলেছে, কিন্তু তাতেও তোমাদের সহ্য হলো না। তোমরা এখন আবার আমার ঘরের এসিটা নষ্ট করে দিতে চাইছিলে। এসব আমি কি দেখছি? তোরা কিন্তু এটা একদমই ঠিক করিসনি। আমি আমার বোনেদের কাছ থেকে এরকম কাজ কখনো আশা করিনি। রাখি, এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমি কিছুই বলবো না। আমি ব্যাগ গুছিয়ে এখনই বাপের বাড়িতে চলে যাব। তোমার 5 বোনের অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। এতদিন তোমরা আমাকে কখনোই গরমের ছুটিতে মায়ের বাড়িতে যেতে দাওনি, কিন্তু আজকে আমি কোনো কথা শুনবো না। যতদিন তোমার বোনেরা এখানে থাকবে ততদিন আমি মায়ের বাড়িতেই থাকবো। এভাবেই রাখি রাগ দেখিয়ে সেদিনই ব্যাগপত্র গুছিয়ে মায়ের বাড়িতে চলে যায়। কিন্তু রাখির শাশুড়ি মা কিংবা 5 ননদ কিছুই করতে পারে না। এতে করে চন্দনা দেবী তার মেয়েদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এখন মেয়েদের পিছনে এবং নাতি নাতনির পিছনে খাটতে গিয়ে চন্দনা দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে। শেষ পর্যন্ত চন্দনা দেবী তার 5 মেয়েকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে বলে। অন্যদিকে রাখি তখনও পর্যন্ত তার শাশুড়ি মা কিংবা স্বামীর সঙ্গে কোনো কথা বলতে চায় না। তাই চন্দনা দেবী এবং হেমন্ত দুজনেই রাখির মায়ের বাড়িতে গিয়ে রাখির কাছে ক্ষমা চেয়ে তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। 10 মাসের অন্তঃসত্ত্বা লিপিকাকে হসপিটালে ভর্তি করে বরুণ এবং তার মা কাঞ্চনা দেবী বাইরে অপেক্ষা করছিল। তারা দুজনেই খুব দুশ্চিন্তায় ভুগছিল, কারণ বরুণ ও লিপিকার আগে থেকেই 4টে মেয়ে ছিল। সবচেয়ে বড় মেয়ে পম্পার বয়স হলো 7 বছর, মেজ মেয়ের কবিতার বয়স 3 বছর, আর বাকি দুটো মেয়ে পিঙ্কি ও রিঙ্কি, ওরা দুজনেই যমজ ছিল। ওদের বয়স হলো 3 বছর। আগে থেকেই 4টে মেয়ে থাকায় লিপিকার বর ও শাশুড়ি মা পুত্র সন্তানের আশায় পাগল হয়ে উঠেছিল। কয়েক ঘন্টা পর তাদের কাছে একটা নার্স এসে বলে, কংগ্রাচুলেশন, আপনার ওয়াইফের মেয়ে হয়েছে। মা আর মেয়ে দুজনেই সুস্থ আছে। আপনারা চাইলে পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন। মা, দেখলে তো লিপিকার আবার মেয়ে হয়েছে। উপরওয়ালা আমাদের সঙ্গে এমন কেন করছে বলো তো? উপরওয়ালা না রে বরুণ, আসলে তোর বউটাই হলো অপয়া মেয়ে। একটা ছেলে জন্ম দিতে পারলো না, ওর গর্ভে ছেলে সন্তান কখনোই আসবে না। এই যুগে একটা মেয়ে মানে বাবা মায়ের উপর বোঝা হয়ে যায়, আর সেই জায়গায় 5টা মেয়ে। তুই তোর মেয়েদের বিয়ে দিতে দিতেই তো ফকির হয়ে যাবি। সেসব কথা বাদ দাও, আমাদের বংশের প্রদীপের কথা ভেবেছো তুমি একবারও? আমাদের বংশ তো আর কোনোদিনই বাড়বে না, এখানেই শেষ হয়ে যাবে মা। না, তোর মা থাকতে আমি এটা হতে দেব না। এক কাজ কর, বাড়ি থেকে তোর 4 মেয়েকে হসপিটালে নিয়ে এসে ছেড়ে দে। 5 মেয়েকে নিয়ে মরুক তোর বউ। আমি তোর দ্বিতীয় বিয়ে দেব। যে করেই হোক আমাদের বংশের কথা ভাবতেই হবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। দাঁড়াও, আমি নিয়ে আসছি মেয়েদেরকে। বরুণ এবং তার মা এভাবেই প্ল্যান করে লিপিকার 4 মেয়েকে হসপিটালে বসিয়ে রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে লিপিকার মেয়ে হয়েছে দেখে সে খুশি হলেও অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। সে মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করছিল যে তার বর ও শাশুড়ি মা যেন বাচ্চাটিকে স্বীকার করে নেয়। ঠিক তখনই সেখানে নার্স লিপিকার 4 মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে বলে, এই যে আপনার 4 মেয়েকে হসপিটালে রেখে আপনার বর আর শাশুড়ি মা এখান থেকে চলে গেছে। বাচ্চা মেয়েগুলো ভয়ে কান্নাকাটি করছিল। কি, চলে গেছে? কিন্তু কেন? আমার সঙ্গে একবারও দেখা করলো না। আর তোরা কাঁদছিস কেন মা? 2 দিন পর তো আমার ছুটি হয়ে যাবে। 2 দিন পর লিপিকাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। লিপিকা তার 5 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে কলিং বেল বাজায়। কাঞ্চনা দেবী দরজা খুলে বলে, এখানে কেন এসেছিস তুই? চলে যা এখান থেকে। আমার ছেলে তোকে ছেড়ে দিয়েছে। আমি আমার ছেলের অন্য বিয়ে দেব। তুই তোর 5 মেয়েকে নিয়ে বিদায় হ এখান থেকে। এ কি বলছেন মা? আমি এখন আমার 5
5 মেয়েকে নিয়ে কোথায় যাব? এমন করবেন না দয়া করে। আমার অন্যায়টা কি বলুন? যেখানে খুশি যা, পারলে জাহান্নামে গিয়ে মর, কিন্তু এই বাড়িতে তোর আর তোর পঙ্গপালের কোনো জায়গা নেই। এই বলে কাঞ্চনা দেবী তার বাড়ির দরজা লিপিকার জন্য চিরতরে বন্ধ করে দেয়। লিপিকা কাঁদতে কাঁদতে তার 5 মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে আসে। লিপিকা তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তার বাবা মায়ের বয়স হয়ে যাওয়ায় তারা আগে থেকেই খুব অসহায় ছিল। লিপিকার 5 মেয়েকে যাতে তার বাবা মা বোঝা বলে মনে না করে, সেই জন্য লিপিকা পরের দিন থেকেই দিনমজুরের কাজ করতে শুরু করে। সে একটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে লেবারের কাজ করত। এভাবেই দেখতে দেখতে 20 বছর কেটে যায়। তার মেয়েরা এখন সবাই বড় হয়ে গিয়েছিল। একদিন লিপিকা মাথায় করে ইট নিয়ে যাচ্ছিল। তখনই শারীরিক দুর্বলতার কারণে সে তার ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তখনই সেখানে তার বড় মেয়ে পম্পা চলে আসে। মা, ওঠো মা, আমি তোমার কাছেই আসছিলাম। তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। চলো মা, বাড়ি চলো। তুই এখানে কেন এলি মা? আমার এখন অনেক কাজ বাকি আছে। এখন আমি কিভাবে বাড়ি যাব? না মা, তোমাকে আর এই কাজ করতে হবে না। আমি একটা অনেক ভালো চাকরি পেয়ে গেছি। তোমাকে আর এই কষ্টের কাজ করতে হবে না। চলো মা, বাড়ি চলো। পম্পা তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসছিল। তাদেরকে দেখে পাড়ার দুটো মহিলা নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করতে শুরু করে। লিপিকাকে দেখে আমি শুধু ভাবি, এর মতো দুঃখী মনে হয় আর কেউ নেই এই দুনিয়ায়। বেটা ছেলেদের মতো রাজমিস্ত্রির কাজ করে মেয়েদের মানুষ করছে। যাই বলো না কেন, ওর 5 মেয়ে কিন্তু খুবই অপয়া। ও শ্বশুর বাড়ি থেকে ওর 5 মেয়ের জন্যই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ওর বয়স্ক বাবা মা 5 মেয়ে চাপে পড়ে মারা গেল, আর এখন এই 5 মেয়ে ওর মাকে খাবে বলে লেগেছে। হ্যাঁ, আজকের যুগে একটার বেশি মেয়ে জন্ম দেওয়া মানেই তো পাপ করা। এসব শুনে পম্পার চোখে জল চলে আসে, কিন্তু লিপিকা তাদের উপর খুব রেগে যায়। কি বললে তোমরা? আমি অসহায়, আমি দুঃখী? আমার 5 মেয়ে আমার কাছে বোঝা নয়, বুঝেছো? ওরা আমার গর্ব। আমি আমার মেয়েদের কোনো কিছুতেই অভাব রাখিনি। 5টা মেয়েকেই পড়াশোনা করিয়েছি। আজকে আমার বড় মেয়ে চাকরি পেয়েছে। আশা করছি আমার 4 মেয়েও একদিন নিজের পায়ে দাঁড়াবে। ছাড়ো মা, এরা তোমার কথা কোনোদিনই বুঝবে না। একজন মা হয়ে অন্য মায়ের কষ্ট যারা বোঝে না, তাদেরকে কিছু বোঝানো মানেই ভুল করা। এদেরকে মুখে মুখে জবাব দিতে নেই, করে দেখিয়ে দিতে হয়। চলো মা। এই বলে পম্পা তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন পম্পা তার অফিস ছুটির পর রাত্রিবেলা বাড়ি ফিরছিল। তখন তাদের পাড়ার কয়েকটা ছেলে তাকে দেখে উল্টোপাল্টা মন্তব্য করতে শুরু করে। উফ, কি আইটেম যাচ্ছে রে ভাই! একেবারে অন্ধকারে হীরের মতো চকচক করছে। লিপিকা মাসির 5 মেয়ে এক একটা পিস হয়েছে একেবারে। মাঝে মধ্যে ভাবি 2-1টাকে যদি বাড়ি নিয়ে যেতে পারতাম। পম্পা তাদের কথা শুনে কিছু না বলেই তাদেরকে ইগনোর করে নিজেদের মতো হেঁটে যাচ্ছিল। কি গো সুন্দরী কমলা, না না সুন্দরী পম্পা, কিছু বলছো না কেন? আমি তো তোমার মায়ের বোঝা কম করতে চাইছি। চলো না, আমরা বিয়ে করি, তাহলে তোমার মাও একটা মেয়েকে বিদায় করে অনেক খুশি হবে। চলো চলো। এই বলে রোহিত পম্পার হাত ধরে টানাটানি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে রোহিতের মা অর্থাৎ লাবণী দেবী চলে আসে। লাবণী রেগে গিয়ে তার ছেলেকে একটা চড় মেরে বলে, শয়তান ছেলে, তোর লজ্জা করে না পাড়ার মেয়েদের সঙ্গে এরকম করতে? তোকে এই শিক্ষা দিয়েছি আমি? তোকে জন্ম দেওয়াটাই পাপ হয়েছে আমার। পম্পা ভালো মেয়ে বলে তোকে কিছুই বলেনি, না হলে অন্য মেয়ে হলে তোকে জুতা পেটা করতো। লাবণী দেবী এই বলে রোহিতকে আরো মারতে থাকে। খবর পেয়ে লিপিকা সেখানে ছুটে আসে। লিপিকা বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল ভেবেছিলাম। এখন আমি বুঝতে পারছি বোঝা তোমার মেয়েরা নয়, বোঝা তো আমার মতো ছেলেরা। এখন আমার মনে হচ্ছে আমার ছেলে না হয়ে মেয়ে হলেই ভালো হতো। আমি আমার একটা ছেলেকে মানুষ করতে পারলাম না, আর তুমি তোমার 5টা মেয়েকেই মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছো। লিপিকা আর কথা না বাড়িয়ে পম্পাকে নিয়ে বাড়ি চলে আসে। একে একে তার বাকি মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। লিপিকা তাদের গ্রামের ছোট ভাঙাচোরা বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় বাড়ি কিনে মেয়েদের নিয়ে চলে আসে। একদিন তাদের দরজায় একটা পুরানো ছেঁড়া ফাটা শাড়ি পরিহিতা এক বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা করতে আসে।
দয়া করে একটু সাহায্য করো মা, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, দয়া করে কিছু খেতে দাও। ভিক্ষুকের কথা শুনে লিপিকা বাইরে বেরিয়ে আসে। সে ভিক্ষুকটিকে দেখে চমকে ওঠে, কারণ ভিক্ষুকটি আর কেউ নয়, তার শাশুড়ি মা কাঞ্চনা দেবী ছিল। মা, আপনি, আপনার এই অবস্থা কি করে হলো? আসুন, আগে ভেতরে আসুন, বসুন এখানে। পম্পা, কবিতা, পিঙ্কি, রিঙ্কি, মিষ্টি, দেখো কে এসেছে, এটা তোমাদের ঠাকুমা হয়। না বৌমা, আমাকে আর ওদের সামনে ছোট করে দিও না, আমি ওদের ঠাকুমা হওয়ার যোগ্য নই। আমি অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে, উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে। কেন মা, কি হয়েছে আপনার সঙ্গে? আপনার এমন অবস্থা কিভাবে হলো বলুন না। আপনাকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে। না বৌমা, এর চেয়ে খারাপ অবস্থা তো তোমার হয়েছিল, যখন আমি তোমার ছোট ছোট 5 মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি বরুণের অন্য বিয়ে দিই। নতুন বৌমা বাড়িতে আসার পর থেকেই আমার জীবনটা নরকে পরিণত হয়ে যায়। বরুণ ওর বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠাকুমা, তুমি কাঁদবে না, যা হয় ভালোর জন্যই হয়। তুমি আজ থেকে আমাদের সঙ্গে থাকবে, তোমার কোনো জিনিসে অসুবিধা হবে না। দেখো তুমি, এই বয়সে আমরা ঠাকুমার ভালোবাসা পাবো কখনোই ভাবিনি। হ্যাঁ রে মা। বৌমা, আমি একদিন তোমার এই 5টা মেয়ের জন্য তোমার মতো একটা অসহায় মাকে বেঘর করে দিয়েছিলাম, রাস্তায় বের করে দিয়েছিলাম তোমার ছেলে হয়নি বলে। কিন্তু আমি তো ছেলেকে জন্ম দিয়েছিলাম, আর আমার ওই ছেলেই আজকে আমাকে বেঘর করে দিল, আমাকে ভিক্ষা করতে বাধ্য করলো। কাঞ্চনা দেবী তার ভুলের জন্য খুবই কান্নাকাটি করতে থাকে। সেই লিপিকার সঙ্গে সঙ্গে তার 5 নাতনির কাছেও ক্ষমা চায়। সবাই তাকে ক্ষমা করে দিয়ে আপন করে নেয়। কাঞ্চনা দেবী একদিন তার 5 নাতনিকে বোঝা মনে করেছিল, এখন সেই 5 নাতনিকে নিয়েই সে গর্ববোধ করে। লিপিকার 5 মেয়ের বিয়ে অনেক ভালো ভালো পরিবারে হয়ে যায়। লিপিকা প্রমাণ করে দেখিয়েছিল যে মেয়েরা কোনো অংশেই এখন ছেলেদের থেকে কম নয়, তারা চাইলেই সব কিছু করতে পারে।